হিরণ ভাই হিরণ ভাই হিরণ ভাই হিরণ ভাই হিরণ ভাই কাকে হিরণ ভাই কাকে হিরণ ভাই কাকে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরীপুর উপজেলা শাখার অন্তর্গত 10 নং শীতলা ইউনিয়নের 1, 2 এবং 3 নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ে আজকে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতকরণ দলকে গতিশীল করার লক্ষ্যে এবং শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর গুরুত্ব আরোপ, গঠনের গুরুত্ব আরোপ, কেন্দ্র কমিটি গঠন এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত 2023 সালের 13 জুলাই রাষ্ট্র সংস্কারের যে ঘোষণা উনি দিয়েছিলেন সেই 31 দফা কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করে মানুষের মাঝে 31 দফা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ওয়ার্ল্ড বিএনপির আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী আক্কাস আলী সাহেব উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য, গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, দেশনার কৃতি সন্তান জনাব আব্দুল আজিজ মন্ডল সাহেব উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব তাজুল ইসলাম খোকন ভাই উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক, মেধাবী ছাত্র নেতা এবং অত্যন্ত সুবক্তা আমাদের স্নেহের ছোট ভাই জনাব শাহজাহান সিরাজ শাহজাহান উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, 3 নং চিন্তপুর ইউনিয়ন থেকে নির্বিপুল ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জনাব জায়েদুর রহমান উপস্থিত, গৌরীপুর উপজেলা শাখার অন্যতম সদস্য ডাক্তার আব্দুল মুতালেব সাহেব উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, শীতলা ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক 2 বারের চেয়ারম্যান জনাব শেখ শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে যে ইউনিয়নে আমরা বক্তব্য করছি সেই সিদ্ধা ইউনিয়নের আমার সামনে উপস্থিত বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে যারা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, দোকানে বসে কিংবা পর্দার থেকে সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন যে আজকে হয়তোবা অনেকে বিষয়গুলো বিশ্লেষণ করে দেখেন নাই। আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়ের উপর আলোচনার জন্য এসেছি সেখানে কয়েকটি ধাপ আছে। প্রথম কথা হলো, এই সরকার অনেক ষড়যন্ত্র, অনেক তালবাহানা, অনেক কিছু করে সর্বশেষ আগামী 12 ফেব্রুয়ারিতে একটি নির্বাচন করার চিন্তা করছে এবং ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। আমরা বিএনপির নেতৃবৃন্দ সবসময় চেয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের জন্য মঙ্গল হবে। দেশের যে বিশৃঙ্খল পরিবেশ সেটি রাজনৈতিক সরকার ছাড়া, নির্দিষ্ট দলের সরকার ছাড়া কখনোই সেই যে আজকে যে ষড়যন্ত্রের ফলে যে পরিবেশের তৈরি হচ্ছে, নির্বাচনকে প্রলম্বিত করে যে অবস্থার তৈরি হচ্ছে বা ইতিমধ্যে সেই ষড়যন্ত্রের ফসল হিসাবে বিভিন্ন ধরনের অশুভ ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে রাজনৈতিক দলের অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের ব্যতি রেখে কখনোই সম্ভব নয়। এই বিষয়টি আমরা যারা রাজনীতি করি তারা উপলব্ধি করি। যারা রাজনীতি করে নাই, নতুন এই 17 দিনের আন্দোলন থেকে যাদের রাজনৈতিক জন্ম হয়েছে তারা হয়তো অনেকেই ভাবছেন যে এভাবে চলতে থাকলে আরো ভালো কিছু ঘটবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা অনেকে অফিস আদালতে যান, বিভিন্ন ধরনের প্রশাসনিক কার্যক্রমে এই জনগণের যেতে হয় বিভিন্ন কারণে। গিয়ে জিজ্ঞাসা করবেন, যে যেভাবেই বলুক, প্রত্যেকটি অফিসার বা কর্মচারী কর্মকর্তা যারাই আছেন সকলেই কিন্তু গেলে একটি কথা বলে যে খুব বাজে অবস্থায় আছি, আজকে ও এসে ধাক্কা মারছে, কালকে ও এসে ধাক্কা মারছে, আমরা আসলে আমাদের স্বাভাবিক কার্যক্রমটা করতে পারছি না। যদি আপনাদের রাজনৈতিক সরকার আসতো তাহলে আমরা ভালো থাকতাম, বেঁচে যেতাম। কারণ এটি তাদের জন্য একটি যন্ত্রণার বিষয়, কষ্টের বিষয়। প্রত্যেকে ছাত্র আন্দোলনের, বৈষম্য ছাত্র আন্দোলন নামে যারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে সেই সংগঠনকে বাদ দিয়ে নতুন করে এনসিপি নামক সংগঠন গড়ে তুলেছেন, তারপরেও সেখানে একটি অংশ হয়ে গেছে, তারপরে আছে এনসিপি। এবং এই আন্দোলনের যারা আওয়ামী লীগের লঙ্গির নিচ থেকে বেরিয়ে এসে নতুন করে এই আন্দোলনের রূপকার হিসেবে, আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে দাবি করছেন, সেই গুপ্ত সংগঠন জামাতে ইসলামী সহ বিভিন্ন ধরনের সংগঠন আজকে বিভিন্নভাবে দাবি করছে, প্রশাসনের উপর চাপ প্রয়োগ করছে এবং প্রশাসনে তাদের লোক বসানোর চেষ্টা করছে। এই যে দুর্বিষহ অবস্থা, সে থেকে নিরসন করতে হলে, জনগণের সেই ভোগান্তি থেকে বাঁচাতে হলে একটি কাজ, সেটি হল নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত
ইতিমধ্যে সংস্কারের নামে অনেক বিলম্ব আপনারা করে ফেলেছেন। অথচ এই সংস্কারের বিষয়ে দেশনায়ক তারেক রহমান 2023 সালের 13 জুলাই ঘোষণা দিয়েছেন রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি। সেটির আগে আপনাদের দেখতে হবে যে এর আগে ছিল 27 দফা। এই ফ্যাসিস্ট সরকারি আমলে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যত দল আন্দোলন সংগ্রাম করেছে, সকলের মতামত দিয়ে দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সকলে মিলে অন্যান্য দলের সাথে সমন্বয় করে 27 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই 27 দফার আগে যেটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, সেখান থেকে 27 দফা এসেছে। তার পূর্বে যখন মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করার প্রাক্কালে 19 দফা কর্মসূচি জাতির সামনে রেখে গিয়েছিলেন। সেই 19 দফা থেকে ভিশন 2030 এসেছে, তার পরবর্তীতে এসেছে 27 দফা, তারপরে এসেছে এই 31 দফা। সুতরাং কোনটাই আসলে কারো বাইরে নয়, সকলের সঙ্গে আলোচনা করে একমাত্র দল বাংলাদেশে। অনেক বুদ্ধিজীবী ছিল, বিভিন্ন সময়ে তারা বক্তব্য দিত যে কোন রাজনৈতিক দল তো সেই সাহস পায় না। যখন বিএনপির দুর্যোগ সময় বিরোধী দল অবস্থান করত, তখনই তাদের এই সমস্ত বক্তব্য বা সরকারি দল যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেত, তখনই তারা এই ধরনের বক্তব্যগুলো দিত। তারা বুদ্ধিজীবীর নামে যাতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনা থেকে সরানো যায় সেই উদ্দেশ্যে এই সমস্ত সংস্কারের কথা বলতো। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসতো তখন তাদের মুখ বন্ধ হয়ে যেত, তারা তখন আর এই সমস্ত সংস্কারের কথা বলতো না। বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এই একটি দলও জন্মগ্রহণ করে নাই যে আগামী রাষ্ট্র আমরা কেমন রাষ্ট্র চাই, আগামীতে আমরা কি করতে চাই। আমাদের দেশ আজকে সারা দেশের প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটি প্রতিষ্ঠান আজকে নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই সমস্ত বিষয় আমরা নির্বাচন আসলে তখন প্রতিরোধের কথা বলি, একটি ইস্তেহার দেই, একটি দল ইস্তেহার দেয়, কিন্তু জনগণকে কখনো স্বপ্ন দেখায় না, জনগণ সেগুলো বিশ্বাসও করে না। সেই জন্য দেশনায়ক তারেক রহমান যাতে জনগণ বিশ্বাস করে, যাতে জনগণকে বুঝানো যায়, বুঝিয়ে শুনিয়ে তারপরে এই সংস্কারের, রাষ্ট্র সংস্কারের যে 31 দফা সেটি বাস্তবায়ন করতে চায়। সুতরাং এই 31 দফাকে অবশ্যই আগে বিএনপি নেতাকর্মীদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে। যখন পৌঁছে দেওয়া যাবে, যখন একটি সাধারণ মানুষ যখন বিশ্বাস করবে যে আগামী রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশনায়ক তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন 31 দফার, এটি হলেই আমার পেটে ভাত জুটবে, আমি একটি বাসস্থান নিয়ে বসবাস করতে পারবো, আমি একটি মৃত্যুর নিশ্চয়তা পাবো, আমি আমার সামান্য পুঁজি থেকে কিছু রোজগার করে ভবিষ্যতের জন্য জমাতে পারবো। যখন এই বাস্তবতা এবং এই যে দফাগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে এবং জনগণ যদি বিশ্বাস করে, তাহলে এই জনগণ সেই ভোট দিবে। আমরা আর ওয়াদা দিতে চাই না, আমরা আর জনগণকে ধোঁকা দিতে চাই না। রাজনৈতিক দলেরা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন, বুলি হারিয়েছেন যে এই কর্ম ক্ষমতায় গেলে সেই করব, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসলে
নেতাদের এবং তাদের দলের চরিত্র সেরকমই হয়ে যায়। কে আর জনগণের দিকে তাকায় না। দেশটা তারেক রহমান সেটি অনুধাবন করে জনগণের জন্য বিশ্বাসযোগ্য, জনগণ যাতে বুঝতে পারে, বিশ্বাস করতে পারে, সেই ধরনের একটি 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা মানুষের কাছে যান। যত সহজভাবে আজকে আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, তারপরেও তাদের দূষণরা রয়ে গেছে। অনেক নেতাকর্মী ভাবছেন বা আমাদের দলের অনেক সিনিয়র নেতারাও হয়তো ভাবছেন যে ভোট হলেই হয়তো বা বিএনপি পাস করে যাবে। এমন সুখের নির্বাচন কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন নয়। দেশটা তারেক রহমান সেটি বারবার বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে জনগণকে আগে বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষমতায় গেলে, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই এই বাস্তবতাগুলো, এই যে দফাগুলো সেটি বাস্তবায়ন করব এবং জনগণের সেখান থেকে ভাগ্য নির্ধারণ হবে, তখনই মানুষ ভোট দিবে। এর আগে জনগণ বারবার ধোঁকা খেয়েছে, সুতরাং এর আগে জনগণ সেই বিএনপিকে ভোট দেবে না। এটি আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই উনি বেশ কয়েক বছর আগে থেকেই এই দফাগুলো দিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা দলের মধ্যে সাংগঠনিক দুর্বলতা ছিল, আন্দোলন সংগ্রামে আমরা ব্যস্ত ছিলাম, তাই হয়তো সেগুলো আমরা জনগণের কাছে যেভাবে পৌঁছে দেওয়ার সেভাবে আমরা পৌঁছে দিতে পারি নাই। সেই জন্য যখন এই দলের গৌরীপুর উপজেলা বিএনপির একটি কমিটি গঠিত হলো, তার আগে থেকেই আমি 31 দফা কর্মসূচি নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করেছি। সিদ্ধার্থ অবশ্য সেই মিটিংটা আমি করি নাই, আসলে সেই না করার জন্য হয়তো অনেকেই জানেন না, বা বালিজুরি মাঠে করেছিলাম, ঠিক আছে, ভুলে গিয়েছিলাম। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি ইউনিয়ন একটি করে করার, তো আমি সেইভাবে আসলে জনগণের কাছে জিনিসটি বোঝাতে পারি নাই। এই জন্য যখন দায়িত্ব পেলাম তখন চিন্তা করলাম দেশটা তারেক রহমান যে কথাটি বোঝাতে চাচ্ছেন যে জনগণ আর কোন রাজনৈতিক দলকে অত সহজভাবে বিশ্বাস করবে না, এটাই ঠিক। কারণ আপনারা দেখেছেন যে বিগত ডাকসুর নির্বাচনে কিভাবে কুচক্রী মহল, যারা ছাত্রলীগের লঙ্গির নিচে ছিল, তারা আবারও বেরিয়ে এসে যাকে বিপি দেওয়া হয়েছে ডাকসু নির্বাচনের সেই ছাত্র শিবিরের, তাকে কিন্তু আপনারা দেখেছেন অনলাইন, আজকে সবাই জানেন, ফেসবুকে দেখেছেন, তার স্লোগান জয় বাংলা বলে স্লোগান, বঙ্গবন্ধুর নামে স্লোগান, শেখ হাসিনার নামে স্লোগান, তার মানে সে ছাত্রলীগ করত। এইভাবে আজকে যখন তার সময় হয়েছে উনি বলছেন, তারা বলছেন যে আমরা হলে থাকতাম, আমরা তখন কি করব। তাহলে এমন একটি দল যারা হলে থাকার লোভে, সামান্য একটু হলে খাবারের লোভে, যাতে বিনামূল্যে ছাত্রলীগ কি করতো, হলে বিনামূল্যে ক্যান্টিনে খাবার খেত, সেটুকুর লোভে যারা লোভ সামলাতে পারেন নাই, আজকে তাদেরকেই ছেলেরা মেয়েরা ভোট দিয়ে ফেলেছে। এটি আমাদের জন্য লজ্জার, জাতির জন্য লজ্জার। তাহলে আমরা সেই মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি নাই, সেই মানুষগুলোর কাছে আমরা যাই নাই। অর্থাৎ ছাত্রদলের যারা নেতা ছিলেন তারা সেইভাবে ছাত্রছাত্রীদের কাছে তার দফা নিয়ে, তার কার্যক্রম নিয়ে সেইভাবে প্রচার করতে পারে নাই, সেইভাবে যেতে পারে নাই, তার ব্যর্থতা ছিল। আমি দলের মধ্যে থেকে আমার যদি শাস্তি হয় তবুটি আমি বলেই যাব, কারণ সেটি আমাদের ব্যর্থতা ছিল। আমরা জনগণকে, আমরা ছাত্রছাত্রীদেরকে সেইভাবে বুঝাতে পারি নাই, তাদের কাছে আমাদের এজেন্ডাগুলো পৌঁছে দিতে পারি নাই। ছাত্রদল কি চায়, ছাত্রদল কি করবে আগামী দিনে, সেগুলো পৌঁছাতে পারে নাই। কোমলমতি শিক্ষকরা, ছাত্রছাত্রীরা ইসলামের নামে যে ভুয়ামি, সেই ভুয়ামিকে বিশ্বাস করে তারা ভোট দিয়ে ফেলেছে। এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তো আছে। প্রত্যেকটি ডিসি নিরুদ্ধ হয়েছে জামাতের, তারা আন্দোলনের দাবিদার। বিএনপি এভাবে বিএনপির নির্বাচিত ভোট ছাড়া
ক্ষমতার স্বাদ তারা বুক করতে চায় না। সুতরাং জামাত কি করেছে যে তারা জানে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে বহুদূর, জনগণ তাদের কতটুকু চায়, এই জন্য তারা বিভিন্ন সেক্টরে সেই সুবিধাটুকু নিয়ে বিভিন্ন জায়গায় ডিসি থেকে আরম্ভ করে প্রায় জায়গায় ডিসি সহ সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সকল ডিসিগুলাই জামাতের, তারা সেই যারা আওয়ামী লীগের লঙ্গির নিচে থাকতো তাদেরকে বের করে এনে জায়গা দিয়েছে এবং ছাত্রলীগ আর শিবির মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিবিরকে ভোট দিয়েছে। আজকে আপনারা হয়তো ভাবছেন যে শিবিরকে দিয়ে দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন। শিবিরে হয়তো ভাবছে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগকে আমরা জড়িয়ে ফেললে এই ভোটগুলো তো কোথাও যাওয়ার নয়। আমি একদিন এই তারাকান্দা থেকে আসছিলাম, তখন আমি এই মনাটি বাজারে দেখলাম আমার সামনে বসা এক ছেলে ডাক দিল, বলল কি মিটিং এর একটি দোকানে একটি মিটিং এর আয়োজন। সেই মিটিং দিকে একটি ছেলেকে ডাক দিল, এই তুমি তো ছাত্রলীগ করতা, তাহলে তুমি কেন এই মিটিং এ? আমার সামনে কয়েকদিন আগে, বেশি দিন না, আমার সঙ্গে রফিক ছিল, তার এক ভাই না লাগে সম্পর্কে। তার মানে যেহেতু বিষয়টা আমি সচক্ষে দেখলাম, ছেলেটির নাম বলে আমি আসলে বড় ছোট কিছু করতে চাই না। তো সেই ছেলে যখন ছাত্রলীগ করতো, ছাত্রলীগের ভাইটাল ছেলে, মিছিল মিটিং করতো, সবসময় রাজনীতি করতো, সেই ছেলে যখন জামাতের মিটিংয়ে, তখন আর বুঝার কিছু বাকি থাকে। সেই আওয়ামী লীগকে বলছি, যেমনি ভাবে আপনাদের লঙ্গির নিচ থেকে বেরিয়ে এসেছেন, আর শিবিরও তাদেরকে সেটি ভাবতে হবে। আজকে আপনাদের লঙ্গির নিচে জামাতকে আওয়ামী লীগকে জায়গা দিচ্ছেন, তারাও সুসময়ে যখন সময় আসবে ঘুরে দাঁড়ানোর, তখন একইভাবে ঘুরে দাঁড়াবে। তখন আপনাদের আর কিছু করার থাকবে না। রাজনীতি এটা নয়, আপনারা ইসলামের নামে রাজনীতি করেন। আসলে কি আপনারা প্রকৃত ইসলামপন্থী? নিজেকে একবার ভেবে দেখুন। ওনারা হলেন মওদুদিবাদের ইসলাম। মৌলানা মওদুদি, উনি একটি বই লিখে গিয়েছিলেন, সেই বইয়ের উপরে তিনি একটি মতামত দিয়েছিলেন। কুরআন সুন্নাহ থেকে বেরিয়ে এসে কিছু নিয়ে কিছু জড়িয়ে নিজস্ব মতবাদ। আপনি কওমি মাদ্রাসার কিংবা আমরা যারা ফতোয়াতে এই ধর্মপ্রাণ মানুষ, এদেশের মানুষ যখন কোনো সমস্যায় পড়ে ইসলামের ধর্মের ব্যাখ্যা খুঁজে পায় না, তখন কিন্তু ফতোয়ার জন্য আমরা কি করতাম, সেই চিটাগাং পর্যন্ত তাদের নিয়োগকৃত লোক আছে, সেই লোকগুলোর কাছে আমরা যেতাম। মুফতিরা সেই ব্যাখ্যাগুলো দিত, যাদেরকে সেই চিটাগাং থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা সেই ব্যাখ্যাগুলো দিতাম। সেই যে তারা যে শিক্ষিত, তাদেরকে আমি নিজে দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সালিশে, বিভিন্ন দরবারে যখন ইসলামের নামে কোনো কথা হয়েছে, এই জামাতকে উদ্দেশ্য করে তারা যে ধরনের বক্তব্য দিয়েছেন, খুব বাজেভাবে বক্তব্য দিয়েছেন যে জামাত কখনো প্রকৃত ইসলামকে রক্ষণ করে না। জামাতের হিন্দু সংগঠনও আছে, কিন্তু এটা হয়তো অনেকের জানা নাই। তাহলে আপনারা দেখেন যে যার নাম জামাতে ইসলামী, সে আবার ইসলামের বাইরে তো তার কোনো চিন্তা নাই, তার আরেকটি ধর্মকে নিয়েও তাদের সংগঠন আছে। এটি কিন্তু সত্য কথা। বিশেষ করে কুমিল্লা, চাঁদপুরে এদিকে বলে সংগঠনের মোটামুটি একটু কার্যক্রম আছে। তো আমরা যে কথাটি বলছি যে আসলে তারা কুরআন সুন্নাহর আলোকে তাদের বলে মুখে একটা, কিন্তু কাজ করে আর একটা। আজকে এইভাবে ধর্মপ্রাণ মুসলমান মানুষকে জিম্মি করে মসজিদ মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে তাদের তেমন কোনো আধিপত্য নেই, এটি আমরা সকলেই জানি। তারা ভিন্ন মত, তারা ওই প্রকৃত ইসলাম বিশ্বাস করে, এটি আমাদের ধারণা। আমরা বিশ্বাস করি এদেশের প্রকৃত মুসলমান তারাই, বা মুসলমানের ধর্মের ব্যাখ্যা তারাই দিতে পারে যারা কওমি মাদ্রাসা থেকে এসেছে। তারা তাদের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ পরে দাওরা বা বিভিন্ন পাশ করে যে মুফতি হয়, তখন এই মুফতিরাই এগুলো ব্যাখ্যা করেন, এবং তারা সেখানে চিটাগাং থেকে, চিটাগাংয়ের সেই মাদ্রাসা থেকে একসময় ব্যাখ্যা দেওয়া হতো। সেখান থেকে এই যে আমরা যারা বলতাম যে হেফাজতে ইসলাম,
আসলে ওই সংগঠনটাই প্রকৃত ইসলামকে ধারণ করত, লালন করত। আমরা দেখতাম যখন একটি ছেলে দুষ্ট হয়ে গেছে তখন তাকে সবাই মিলে আমরা কোথায় পাঠাতাম, যে তাবলীগ জামাতে পাঠিয়ে দিতাম, যে তাবলীগ জামাতে পাঠিয়ে দাও। তার ভিতরে কিন্তু সত্যিকার অর্থে পরিবর্তন আসতো। আমরা কিন্তু যুগ যুগ ধরে সেটি দেখে এসেছি। আজকে ভিন্ন মতের, ভিন্নভাবে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন নিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে, ইসলামের নামে, কোরআনের নামে মিথ্যাচার করে তারা একটি মতবাদ প্রতিষ্ঠা করে রাষ্ট্র ক্ষমতা আসতে চাইছে। সকলের উদ্দেশ্যে বলছি, সতর্ক থাকুন। আজকে যে মসজিদটি এখানে তৈরি হয়েছে, একবার ভেবে দেখুন, জামাত তো আজকের সংগঠন নয়। এই মসজিদটি তৈরি করে জামাতের কয়জন নেতা তৈরি করতে, কয়জন নেতা এখানে কাজ করেছে? এই মসজিদটি তৈরি করতে জামাতের কয়টি লোক এখানে টাকা দিয়েছে? খুঁজে একটু পাবেন না। হঠাৎ যদি পান পেতে পারেন, এখানে অতীত থেকে সৃষ্টিকর্ম থেকে আরম্ভ করে যখন এগুলো ধর্মসভা হয়েছে, ইসলামী সম্মেলন হয়েছে, সেগুলো যুব সমাজের উদ্যোগে, মসজিদের উদ্যোগে হয়েছে। আজকে এই সমস্ত মসজিদকে কিন্তু তারা টার্গেট করেছে, এখানে বসে কমিটি করছে। আমি বিএনপি নেতৃবৃন্দ এবং যারা প্রকৃত ইসলামের বাহক ধারক তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, পাশাপাশি সবাই সতর্ক করে যাচ্ছি, এরা ইসলামকে ধ্বংস করে দেবে। সুতরাং এই ধর্মালয়ে বসে, মসজিদে বসে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, এটি রাজনীতির জায়গা নয়। আমরা আদি ইতিহাস যদি চিন্তা করি তাহলে ভেবে দেখবেন যে আমরা যদি সংবিধানের কথা চিন্তা করি, পৃথিবীতে সর্বপ্রথম লিখিত সংবিধান যেটি হল মদিনা সনদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে যখন বিভেদ, তখন উনি সকলকে নিয়ে সই করে, সকল জাতি ধর্মের সকলকে নিয়ে সই করে একটি রাষ্ট্র তৈরি করেছিলেন। সেটারই এই পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান আকারে হয়েছে। আমরা যে আজকে সংবিধান অনেকে বলি, সংবিধান হয়তো বুঝি কেউ বুঝি না। এগুলো আসলে রাজনৈতিক সমাধান। বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিভেদ থাকে, বিভিন্ন বিষয় থাকে, সকলে মিলে যখন একটি ভৌগোলিক সীমানার মধ্যে বসে আমরা একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করি এবং নিজেকে একটি রাষ্ট্র কিংবা নির্দিষ্ট ভৌগোলিক সীমানা, সর্বপ্রথমে রাষ্ট্রই হয়েছে, সেই রাষ্ট্রের যখনই একটি চুক্তি স্বাক্ষর হয় সকলকে নিয়েই, সেটাকেই বলা হয় সংবিধান। এটি রাজনৈতিকভাবে সমাধান হয়ে এগুলো হয়েছে। তো আমরা বলবো যে রাজনীতিতে কখনো একটি রাষ্ট্রতে একটি ধর্মের উপর নির্ভরশীল থাকতে পারে না। কারণ এদেশে হিন্দু আছে, মুসলিম আছে, আজকে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদেরও তো একই রাষ্ট্র। এই রাষ্ট্র আমার সংখ্যাগরিষ্ঠতা বেশি, আমি সব জায়গায় নেতৃত্ব দিব, এটাই স্বাভাবিক। মুসলমানরা নেতৃত্ব দিবে, তাদের যেভাবেই বলেন, তারা আজকে 92% মুসলমান বাংলাদেশে, মুসলমানদেরই নেতৃত্ব থাকবে, মুসলমানদেরই ভূমিকা থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য রাষ্ট্র ধর্মে যেভাবে বিসমিল্লাহ, আমরা জানি যে সংবিধানে সর্বপ্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ প্রবর্তন করেছেন। উনি ভেবেছিলেন যে ইসলামকে, যেহেতু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সুতরাং আমাকে মুসলমানদের প্রথম যে কোনো বিষয় শুরু করতে হলে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। তাই সংবিধানে সেটি উনি সর্বপ্রথম সন্নিবেশিত করেছিলেন। পাশাপাশি উনি সেই মদিনা সনদের আলোকে ভেবেছিলেন যে রাষ্ট্র একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয়, সকলেই তার তার ধর্ম তার নিয়ম অনুযায়ী পালন করবে এবং রাষ্ট্র সকল ধর্মের নিরাপত্তা দিবে। সেই থেকে উনি সেটা করেছিলেন। যেটি করেছিলেন, বিএনপি যখন গঠন করলেন, তখন সকল ধর্মের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অর্থাৎ এই 4টি দলের সমন্বয়ে 33 সদস্য বিশিষ্ট কমিটি করেছিলেন। তারপরে ন্যূনতম হলেও 4 জন
ধর্মের ছিল। তাহলে ভেবে দেখেন যে যিনি এই বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন 3.5 বছর ক্ষমতায় থেকে একটি তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন, আমরা তার রাজনীতি করি, আমরা তার আদর্শে বিশ্বাস করি, আমরা সেই নেতার আদর্শে বিশ্বাস করি। এই ক্ষণিক সময়ের জন্য উনি রাষ্ট্রনায়ক হয়ে উনি বিভিন্ন দেশের মুসলিম দেশের যুদ্ধের দূত হিসাবে কাজ করে যুদ্ধ বন্ধ করেছেন, যেটি আমাদের জন্য গৌরবের বিষয়। বাংলাদেশে এমন কোন নেতা জন্মগ্রহণ করে নাই যাকে অন্য দেশের দুই দেশের যুদ্ধের জন্য যুদ্ধ থামানোর জন্য তাকে নিয়োগ দিবে, তাকে বলবে। সেই রাষ্ট্রনায়ক দেশনায়ক তৎকালীন সময়ে যিনি রাষ্ট্রপতি ছিলেন তাকে কিন্তু নেওয়া হয়েছিল এই ইরানের এক যুদ্ধে। উনি কিন্তু এক ধরনের সমাধান করেছিলেন। উনি মরুভূমির বুকে সবুজ বিপ্লব করিয়েছিলেন। উনি দেখিয়ে দিয়েছিলেন উনি ছিলেন একাধারে বিজ্ঞানী, একাধারে কৃষক, একাধারে শ্রমিক, একাধারে মজুর, একাধারে সেনাবাহিনীর একজন অফিসার, একাধারে একজন প্রশাসক। সকল গুণাবলী তার মধ্যে ছিল। এই মরুভূমির বুকে তৎকালীন সময়ে সৌদি আরবের রাষ্ট্রনায়করাও চিন্তা করতে পারে নাই যে কখনো ফসল ফলানো যাবে। উনি এটি দেখে সেখানে গবেষণার জন্য কিছু লোক নিয়োগ করেছেন বাংলাদেশে, যে আমি যখন সৌদি আরবে সফরে যাব তখন আমি ওই মাটিতে কিভাবে ফসল ফলানো যায়, কি করা যায়, কি গাছ লাগানো যায়, সেটির জন্য আপনারা রিসার্চ করেন। রিসার্চ করে বের করলেন যে নিম গাছ লাগালে সেখানে হয়তো বা হতে পারে। উনি সেই নিম বৃক্ষ রোপণ করেছিলেন, যেটি এখনো জিয়া উদ্যান নামে পরিচিত। সেই সৌদি আরবের বুকে উনি দেখিয়েছিলেন যে কিভাবে একটি রাষ্ট্রকে সবুজ বিপ্লব ঘটাতে হয়। উনি দেখিয়েছিলেন কিভাবে শিল্প বিপ্লব ঘটাতে হয়। উনি দেখিয়েছিলেন কিভাবে একজন সাধারণ মানুষ তার মেধা শ্রম দিয়ে, ক্ষুদ্র কুটির শিল্প দিয়ে, ঘরে বাইরে নারীদেরকে কাজে লাগিয়ে একটি স্বাবলম্বী পরিবার হিসেবে গড়ে তোলা যায়। সেটি বাংলাদেশের জাতিকে, জনগোষ্ঠীকে শিখিয়েছিলেন। উনি বারবার তাগিদ দিতেন, ঘরে খামার করো, গৃহিণীরা বেরিয়ে আসো, তারাও শ্রম দাও, তারা শুধু গৃহিণী হিসেবে বসে থাকলেই হবে না, তাদেরকে নারীর ক্ষমতায়ন উনি সর্বপ্রথম দিয়েছিলেন। উনি নারীকে একটি মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে নারী তৎকালীন সময়ে আগের পূর্বের যে ইতিহাস আছে সেগুলো কখনোই মূল্যায়ন করা হতো না। উনি নারীদেরকে কুটির শিল্প শিখিয়েছিলেন, বিভিন্ন ধরনের হস্তশিল্প শিখিয়েছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন যাতে তুমি কৃষক হতে পারো, তুমি অশিক্ষিত হতে পারো, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে যাতে তোমার পরিবারটা সচ্ছলভাবে চলতে পারে, সেইগুলো উনি শিখিয়েছিলেন। আগে মাছ চাষ করা হতো, মাছ ফেলে দেওয়া হতো, পুকুরে রাখা হতো, বছরকে বছর চলত। সেখান থেকে আমরা একটি করে মাছ উঠিয়ে বিভিন্নভাবে কয়টি ছেড়েছিলাম, কয়টি পাওয়া গেল, সেগুলোর কোনো হিসাব কিছুই ছিল না। আমরা সেগুলো খেতাম, যে আমরা দেখতাম যে এটা অনেক দিন আগের মাছ, এটা অনেক বড়, এই পুকুরে আছে, এটা ধরতে হবে। আমরা সেইভাবে মাছগুলোকে চাষ করতাম, কোনো খাবারের ব্যবস্থা দিতাম না। উনি দেখলেন, চিন্তা করলেন যে এই মৎস্য থেকে, এই পুকুরগুলোতে থেকে, এই মজা পুকুরগুলোতে থেকে, এই আবর্জনাযুক্ত পুকুরগুলোতে থেকে উনি চিন্তা করলেন এগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। উনি সেই চিন্তা করে এই মাছকে একটি শিল্প হিসাবে গড়ে তুলেছেন। আজকে যেটার ফসল আপনারা পাচ্ছেন, অনেকেই মৎস্য চাষী আছেন যারা শুধুমাত্র এই মৎস্য চাষের উপর নির্ভর করে তার সংসার, তার যাবতীয় কার্যক্রম আজকে চালিয়ে যাচ্ছেন। সেটি কিন্তু আমাদের সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। উনি বস্ত্র শিল্পকে গঠন করেছিলেন, উনি ঋণ দিতে বাধ্য করেছিলেন ব্যাংক সেক্টরগুলোকে, যে আজকে যে আমার দেশে কি আছে, শ্রমের মূল্য কম, শ্রমের মূল্য যেহেতু কম, তুমি যখন সেই সৌদি আরবে গেলেন তখন বাদশাহ এটিকে দেখে, ওই যে নিম গাছের কথা বললাম, উনি অভিভূত হলেন যে জীবিত কিভাবে রাখা যায়। উনি বললেন যে আপনি আমার কাছে কি চান, আমি তাই দিব। উনি বললেন যে আমি ভিক্ষা করতে আসি নাই, আমি বিনিময় করতে এসেছি। আমার আছে
শ্রম, আমি জনগণ দিব, সস্তা শ্রম দিব, আপনি সেগুলোকে তাদেরকে শ্রমিক হিসাবে ব্যবহার করে আপনি আপনার রাষ্ট্রের উন্নয়ন করবেন। সেই থেকে মানুষ বিদেশ যাওয়া শুরু করলো। বিদেশ যাওয়া কিন্তু আগে মানুষ যেতই না। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষকে বিদেশে যে একটি শ্রমকে, নিজের শ্রমকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, মানুষকে সেখানে ধাবিত করলেন। উনি পাহাড়ি অঞ্চলে এদেশের মানুষকে, এই সমতলের জনগণকে সেখানে বসবাস করার জন্য সেখানে নিয়ে গেলেন। যেহেতু পাহাড়িরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম করে সমতল এবং পাহাড়িরা যাতে একসাথে মিলেমিশে এই রাষ্ট্রকে গড়ে তুলতে পারে, সেই জন্য উনি পাহাড়ে এদেশের সমতলের মানুষগুলোকে নিয়ে সেখানে বসবাসযোগ্য করে তুলেছেন। আজকে দেখেন তার ফসল আমরা সকলেই মিশে, গারো, হাজং যাই বলেন, এই আজকে আমাদের যে জাতিসত্তা, সেই জাতিসত্তা উনি কিন্তু দিয়েছেন। আগে আমরা বাঙালি মনে করতাম, বা বাঙালি জাতিসত্তা ছিল, যেটির জন্য অনেক বিতর্ক হতো। আমরা মনে করতাম পশ্চিমবঙ্গে যেহেতু বাংলা ভাষাভাষী আছে, সেখানে তাহলে তারাও কি আমাদের সঙ্গে একই জায়গায় যুক্ত কিনা, এটি একটি বিতর্কের বিষয় হয়ে যেত। উনি চিন্তা করলেন নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে দাঁড়িয়ে আমরা যে ভাষাভাষী থাকি না কেন, যে ধর্মেরই থাকি না কেন, যে বর্ণেরই থাকি না কেন, সকলে মিলেমিশে আমাদের একটি পরিচয় হওয়া উচিত। এই যে আওয়ামী লীগ বক্তব্য দেয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হাজার বাঙালি 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 বলে বলে, তাহলে ওই সমস্ত যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, পাহাড়ে যারা বসবাস করত, গারো আছে, হাজংরা আছে, তারা কোথায় যাবে? তারা কি এই দেশের কেউ নয়? অবশ্যই তারাও এই দেশকে গড়ার প্রত্যয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন। সুতরাং তাদেরকে একটি পরিচয় দিতে হবে। সকলে মিলে আমাদের পরিচয় থাকবে একটাই, এই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যারা জন্মগ্রহণ করব, যারা বেঁচে থাকবো, তারা সকলেই মিলে একটি জাতিসত্তা, সেটি হলো আমরা বাংলাদেশি। সেই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত করে এই বিএনপির জন্ম। সেই থেকে বিএনপি অদ্যাবধি বিভিন্ন সময় বিভিন্নভাবে হুঁচট খেয়ে এগিয়ে আসছে। বিভিন্ন সময় এই বিএনপির বিরুদ্ধে ভাঙনের জন্য সরকার পায়তারা করেছে, অনিলের সরকার করেছে, আওয়ামী লীগ করেছে, স্বৈরশাসক এরশাদ করেছে। 11 সনে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো, উনি যখন শহীদ হলেন, তার পরবর্তীতে তৎকালীন সময়ে স্বৈরাচারী এরশাদ উনি যখন এই বিএনপিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, উনি 19 দফা কর্মসূচির নামে ডাক দিয়েছেন। বিএনপির নেতৃবৃন্দকে দিয়ে বলেছিলেন যে আপনারা তো সেই 19 দফা কর্মসূচির বাস্তবায়ন চান, তাহলে আমার সঙ্গে আসুন। বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ তৎকালীন সময়ে বিভ্রান্ত হয়ে, আমার তো জিয়াউর রহমানের কার্যক্রমকে বাস্তবায়ন করার কথা, আমি তাহলে করলে সমস্যা কি? ওনারা গেলেন, গিয়ে দেখলেন যে শেষ পর্যন্ত 19 দফাকে 18 দফা করা হয়েছে। নিজে একটি দফা বাদ দিয়ে একটি দফাকে ঢুকিয়ে 18 দফা সেই উনি নিজে দল গঠন করলেন। মানুষ বিভ্রান্ত হলো, অনেকেই বিএনপি ছেড়ে তৎকালীন সময় চলে গেল। অর্থাৎ যে দলটি 78 সনে গঠিত হয়েছে, সেই দলটি 21 সনে 22 সনে এসে হুঁচট খেল, ভাঙনের সম্মুখীন হল। পরবর্তীতে 90-এর পরে যখন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলো, তখন দলকে গঠন করার জন্য এর আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় গৃহবধূ থেকে এসে এই দলের হাল ধরেছেন, জেল কেটেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আজও করে যাচ্ছেন। উনি হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বহুবার কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন মিথ্যা মামলায় 6 বছর একটা না। আপনারা জানেন যে 2 কোটি টাকার মামলার জন্য যে মামলার যে টাকা আজকে 8 কোটি 10 কোটি টাকা হয়ে গিয়েছে ব্যাংকে, তারপরেও ওনাকে শাস্তি দেওয়া হলো, মিথ্যা রায় দেওয়া হলো। ওই যে ফ্যাসিস্ট সরকার, তারা সেই আদালতকে ফরমায়েশি রায়ের মাধ্যমে ওনাকে প্রথমে 5 বছর, আমরা জানতাম না যে উচ্চ আদালতে গেলে আগে শাস্তি বেড়ে যেত না, শাস্তি কমে যেত, সবসময় জানতাম। দেশনেত্রী বেগম খালেদার জন্য নতুন আইন করা হলো যে যেহেতু 5 বছর জেল দেওয়া হয়েছে, হাইকোর্টে গেলে যাতে ওনার বাড়া হয়, বেড়ে দেওয়া যায়, তখন তাকে 10 হাইকোর্টে যাওয়ার পরে 10 বছর জেল দিল। এই অবস্থা আওয়ামী লীগ সরকার করেছে।
স্বৈরাচারী সরকার করেছে, এই ফ্যাসিস্ট সরকাররা করেছে। আপনারা সেই মাঠে ঘাটে ছিলেন, যারা ছিলেন এই 17 বছর আপনাদের সেই না খেয়ে না ঘুমিয়ে রাতের পর রাত দিনের পর দিন সজাগ থেকে যুদ্ধ করে গেছেন। এই ফ্যাসিস্ট সরকারের ভয়ে, মামলা হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। নববধূ তার স্বামী হারিয়েছে, স্বামীকে খুঁজে পায় না। বাবা তার সন্তানকে হারিয়েছে, সন্তানকে খুঁজে পায় না। মা তার একমাত্র অবলম্বন, তার স্বামী অথবা সন্তান, তাকে খুঁজে পায় না। গুম হত্যার শিকার হয়েছেন। আজকে এই 17 বছরের আন্দোলনের ফসলই হল ওই যে 5ই আগস্টের আন্দোলন, যেটাকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নামে অভিহিত করি। আমাদের মধ্যে সেই চেতনা আছে, সেই চেতনাকে আমরা লালন করি। আমরা বিশ্বাস করি যে 17 বছর আমাদের আন্দোলনের কারণেই আমরা একমাত্র সংগঠন যারা বুক চিতিয়ে মাঠে ছিলাম। 17 বছর বাংলাদেশের বুকে এত বছর একটানা বিএনপি বলে গেছে এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি সরকারের বিরুদ্ধে লড়ে গেছে, এরকম দল বাংলাদেশে নাই। 21 বছর তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল না বলে, কিন্তু খন্দকার মুস্তাককে কিন্তু তারা ক্ষমতায় বসিয়েছিল। সেইগুলো চিন্তা করলে আসলে 21 বছর তাদের না কিছুই না। তারা মূলত 81 সাল থেকে এসে জড়িত হয়েছে এবং এর আগে বাকশাল, তৎকালীন সময়ে বাকশাল করে দিয়েছিল। তখন কিন্তু আমাদের যে রাষ্ট্রনায়ক ছিলেন উনি কিন্তু সেই দলকে চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ তার পুরনো রূপে চলে যান, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, এবং 78 সনে সেভাবে সুযোগ করে দিয়েছিলেন বলেই আওয়ামী লীগ কিন্তু পুনর্জাগরিত হয়েছিল। পরে সেটা ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত হলো সারা বিশ্বে। সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে সংগ্রাম লড়াই এত বছরের, সেটি 17 দিনের নয়, 17 ঘন্টারও নয়, সেটি 17 বছরের। আপনাকে ভুলে গেলে চলবে না। আপনার আমার সন্তান নিয়েই সেই ছাত্র জনতার আন্দোলনকে আগে প্রভাবিত করেছে, জড়ো হয়েছে। আমার সন্তানও এই আন্দোলনের একজন অংশীদার, আমার একমাত্র মেয়ে। সে তাকেও যে কোনোদিন মিছিল মিটিং পছন্দ করতো না, তাকেও আমাকে প্রশ্ন করতো তুমি কেন এগুলো করো। সেও দেখলাম যে যখন ছাত্রদের উপর গুলি করা হলো, ছাত্রছাত্রীদের উপর গুলি করা হলো নির্বিচারে, তখন সেও একদিন বললো যে সে টাউন হলে যাবে তার বান্ধবীদেরকে নিয়ে। তখন সবেমাত্র কলেজে তার প্রত্যাবর্তন ঘটেছে, মেয়ে এসএসসি পাস করেছে। তো তার মা যখন আমাকে বললো, যে আমি বললাম যে এটি কিভাবে সম্ভব যে এই কথা বলছে, বা একমাত্র মেয়ে, এটা গুলি গুলি খালি তো শেষ, তখন তো তুমি সন্তান হারাবো, আপনি সন্তান হারাবো। কোনোভাবেই তাকে সরানো যাচ্ছে না, সে যাবেই। পিছু পিছু তার মা গেল, মায়ের সাথে তার আরেক মহিলাকে নিল। এভাবেই কিন্তু এই যে ছাত্র আন্দোলনের, যে ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এটি ভুলে গেলে চলবে না যে আপনার সন্তান নেই। ভেবে দেখেন, চারপাশে দেখেন, তাকিয়ে দেখেন, আপনার আমার সন্তানদের সেই আন্দোলনে অংশগ্রহণ ছিল বলেই আজকে সেই আন্দোলন বৈপ্লবিক রূপ ধারণ করেছিল এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বিএনপি কখনো কোনো কিছুকেই সেইভাবে দেখে না, মনে করে না, কৃতিত্ব নিতে চায় না। দেশনায়ক তারেক রহমান আমাদের অভিসংবাদিত নেতা, উনি কখনো সেগুলো পছন্দ করেন নাই, এই জন্য কৃতিত্ব নেন নাই। তারপরে আপনি একটি দেখবেন যে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, উনি ওনার প্রাথমিক বলে বক্তব্যে বলেছিলেন, এই আন্দোলনের শুরু বলেছেন যে এই আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, এই আন্দোলনের সবচেয়ে বড় দাবিদার, এবং আজকে এই আন্দোলনকে যিনি বাস্তবে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা যার ছিল সেটি হল তারেক রহমান, জামাতে ইসলামের আমির। তখন কিন্তু সেই বক্তব্য দিয়েছেন। আজকে পিআর নামে ওনারা কাজ করছেন। আপনারা ভেবে দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন বা জেনে থাকবেন যে গৌরীপুরের অলরেডি আজ থেকে 6-7 মাস আগেই মনোনয়ন দেওয়া হয়েছে জামাতের। আমি নামটা কি বলবো, বলার দরকার নেই, আপনারা জেনে নেন। তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের সিলেক্ট করা হয়েছে যে তাহলে তারা যেমন জামাত করে, ওই যে বা শিবির করে, তারা যেমন জয় বাংলা স্লোগান দিতে পারে, তারা পাশাপাশি এই কাজটুকু করতে পারে। কোনটা? যেটা দেখেন, ধরে দেখেন পিআর পদ্ধতি উনি আজকে দাবি করছেন। সেই পিআর পদ্ধতি কি সেটা আপনাদের বুঝতে হবে। সেটি হলো সংখ্যানুপাতিক নির্বাচন। আপনি ভোটের সংখ্যা অনুযায়ী আপনি আসন পাবেন।
জামাতের সেই 3টি আসনের বিষয় থাকার কথা নয়। কোন নির্দিষ্ট কাউকে মনোনয়ন দিয়ে কোন আসনে নির্বাচিত করার কোন সুযোগ নাই। অথচ আজ থেকে 6-7 মাস আগে আজকে ওনারা গৌরীপুরে সহ 300টি আসনে মনোনয়ন দিয়ে রেখেছেন। তাহলে ওনারা আসন ভিত্তিক নির্বাচন করতে চাচ্ছেন। একদিকে ওনারা বলছেন যে মনোনয়ন দিয়ে মাঠে কাজ করাচ্ছেন, তারা কিন্তু নির্দিষ্ট আসন ভিত্তিক যে প্রচলিত নির্বাচন আছে সেই নির্বাচনের দিকে তারা কাজ করছেন। আবার মুখে বলছেন আন্দোলন নামে নির্বাচনকে প্রলম্বিত করার নামে নির্বাচন যাতে বিলম্ব হয় সেই জন্য তারা বলছেন যে পিয়ার পদ্ধতি দরকার, পিয়ার পদ্ধতি দরকার, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। তাহলে তাদের মুখে একটা অন্তরে আরেকটা। আমরা যদি মুখে একটা বলি অন্তরে আরেকটা বলি সেটাকে কি বলা হয়? মুনাফিক। সেই মুনাফিকের বিচারের কথা কিন্তু মহান রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মুনাফিকের বিচার তোমরা করতে দিও না, এর বিচার আমি করব। সেই সমস্ত এই জামাতের নামে যারা মুনাফিকি করছেন তাদের বিচার স্রষ্টাই করবেন। এই আমাদের মহান রাব্বুল আলামিন নিজের হাতে করবেন। ওটি আমাদের বলে দেওয়া আছে, আমরা সেই ধর্মকেই বিশ্বাস করি। সুতরাং আপনাদের ব্যাপারে আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই। আপনারা ইতিমধ্যে জাতির সামনে, মুসলিম জাতি জনগোষ্ঠীর সামনে ইতিমধ্যে মুনাফিক হিসাবে পরিচিতি লাভ করেছেন। আমি যে কথাটি বলতে চাই, যে বিষয়টির উপরে এখানে আমরা বক্তব্য দিয়েছিলাম বা শুরু করেছিলাম, যে আমরা আজ থেকে 3.5-4 মাস আগে কমিটি পেয়েছি, তারপরেও ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলছে। কমিটিকে অকার্যকর করার বা বিভিন্নভাবে যদি তাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কোনো পায়তারা করা যায় এবং তাদের আমাকে ব্যর্থ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই কমিটি ভেঙে দিতে পারবে বা তাদের সেই সুযোগ হবে। আমি এই জন্য 3.5 মাস কোথাও যাই নাই। আমি চেষ্টা করেছি, বারবার জেলা নেতৃবৃন্দের কাছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে গিয়েছি যে একটি পরিচিতি সভা যেটা কেন্দ্রীয় কমিটির লোকজন থেকে করে দেন, সেই পরিচিতি সভাটা করে দেন, আমি আমার সাংগঠনিক কার্যক্রম শুরু করি। ওনারা জেলাকে বলেছেন, জেলা বিভিন্নভাবে বারবার প্রলম্বিত করেছেন, কারো দ্বারা প্রলম্বিত হয়ে আমি আবার কেন্দ্রকে জানিয়েছি। এক পর্যায়ে ওনারা বলতে বাধ্য হয়েছেন, তুমি তোমার মতো কাজ করো। এই যে 3.5 মাসের যে গ্যাপ হলো, সেই গ্যাপকে কে পূরণ করবে? আপনাদের এখানে ওয়ার্ড কমিটির মিটিং হয়েছে, বিভিন্ন মিটিং করেছেন আপনারা, আমি কিন্তু সেই মিটিং গুলোতে আসতে পারি নাই। কেন? আমাকে আহ্বায়ক হিসেবে দেশটা তারেক রহমান নির্বাচিত করে দিয়েছেন। সেখানে আমি পারি না যে আমার সংগঠনের যে নির্দিষ্ট একটি নিয়ম আছে সেই নিয়ম ভেঙে আমি আমার কার্যক্রম, ব্যক্তিগত কার্যক্রম চালিয়ে যেতে পারি না। যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যখন আমরা তো সব জানি, আমরা জেনেছি, তুমি তোমার কার্যক্রম চালিয়ে দাও যখন বলেছেন, তখনই কিন্তু আমি আবার নতুন করে সেই চেষ্টা করছি যে এখন তো সময় কম, তাহলে প্রতিটি ওয়ার্ডে মিটিং করার আমার সুযোগ নাই। 3টি করে ওয়ার্ডে যদি 3টা মিটিং করি, একটা মিটিং আমি ইউনিয়নের পর্যায়ে করি, তাহলে 4টা হলে আমাকে 40টা মিটিং করতে হবে কমপক্ষে সারা গৌরীপুরে। ইতিমধ্যে আমরা কার্যক্রম বেশ কয়েকটি করে ফেলেছি, শুরু করে দিয়েছি। সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু আজকে আপনাদের শীতলাতে আগমন। বক্তব্য দীর্ঘায়িত হচ্ছে, মাইকে যদি সুযোগ পাওয়া যায়, এই যে আজকে চেয়ারম্যান সাহেব উনি বলেছিলেন আমরা বক্তব্য দেবো না, তুমি বক্তব্য দেবো, সন্ধ্যার আগে শেষ করে দাও। কিন্তু উনি যখন মাইকে উঠলেন, মনের কথাগুলো, আবেগের কথাগুলো জনগণ সামনে থাকলে, আমরা জনগণের রাজনীতি করি, জনগণকে যখন সামনে দেখি তখন আবেগে আপ্লুত হয়ে যায়। চেষ্টা করি যে তাদেরকে বোঝাতে, তাদেরকে জানাতে, আমি যা জানি সেই চেষ্টা থেকে উনিও কিন্তু 25 মিনিটের মতো বক্তব্য দিয়ে ফেলেছেন। উনি নিজেও কিন্তু 1 মিনিটের কথা বলে উঠেছেন, 25 মিনিট বক্তব্য দিয়ে ফেলেছেন। তো আমরা যখন জনগণকে সামনে পাই, যারা জনগণ ভিত্তিক রাজনীতি করি, জনগণকে শ্রম দেওয়ার চেষ্টা করি, জনগণকে হৃদয় দিয়ে ভালোবাসার চেষ্টা করি, তখন সেই সমস্ত জনগণকে সামনে ফেলে 2-1টি কথাবার্তা আসলে বেশি হয়ে যায় হয়তো। সেই জন্য আমি হয়তো বেশি কথা বলে ফেলেছি, সেই জন্য কেউ দুর্বৃত্তি গড়াবেন না, কষ্ট পাবেন না। এখানে বিভিন্ন ধরনের হয়েছে, মানে দাবি দেওয়ার কথা আলাপ হয়েছে। তার মধ্যে প্রধান যে বিষয়টি এসেছে সেটি হলো যে একটি রাস্তার, একটি খালের ব্যাপারে এসেছে। যে হাসনপুর অথবা কুতুবপুর থেকে উক্কাগান্ডা পর্যন্ত একটি রাস্তার বিষয়ে আপনারা কথা বলেছেন। এই জন্য কিন্তু আমি ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে
বলি যে তাদের কি সমস্যা। আমি যখন সমস্যার কথা শুনি, এই সমস্যা ওই সমস্যা, যখন খুঁজি তাৎক্ষণিকভাবে খুঁজি তখন কিন্তু সমস্যা খুঁজে পাই না। যে কোন সমস্যা কি জানি বলছিল, নিজেরও মনে থাকে না, কাঙ্ক্ষিত লোকদেরকে পাওয়া যায় না। আজ থেকে বছর খানিক আগেই মনে হয় আমাকে এই কথাটুকু বলা হয়েছিল যে তাদের এই কুতুবপুর রাস্তাটি খুব বেগতিক এবং এই রাস্তার কারণে স্কুলে যাওয়া যায় না। এক ধরনের একটি অংশই একেবারে মানুষের যাতায়াতের অপ্রতুল হয়ে যায়, যাতায়াত করতে পারে না, মাটি কাদা সবসময় মানুষের লেগে থাকে বা রাস্তায় হাঁটা যায় না, এই বিচ্ছিন্ন অবস্থা। এবং কার্যক্রম শুরু করেছিল গোয়ামি করে হয়তো নির্বাচনের নাম দেখিয়ে, যেটি আসলে প্রকৃত কোনো কার্যক্রম নয়। তখন আবার সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে যে নির্বাচন শেষ, আমরা যদি হারিয়ে গেছি তাহলে লয়ে যাইগা শেষ, তারা লয়ে গেছে। তো এই যে অবস্থা, সেই অবস্থা থেকে নিরসন করতে হলে আপনাদেরও এগিয়ে আসতে হবে। এই 1 বছর আগে যখন বলেছিলেন, তখন আমি বলেছিলাম যে আসলে আমার কাছে যে ক্ষমতাটুকু আছে, আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই, দল আমরা ক্ষমতা বসায় নেই, আমরা হয়তো একটা পরিস্থিতিতে আমরা একটু প্রাধান্য পাচ্ছি। সেই প্রাধান্য আমাকেও যেমন দেওয়া হবে, জামাতকে, এনসিপিকে, অন্যান্যদেরকে আরো বেশি দেওয়া হয়, প্রশাসনকে করে আমরা দেখে আসছি। তো সেই জন্য আপনারা একটু আসেন, সকলে মিলেমিশে একদিন যে আমরা ইউএন অফিসে যাই, প্রয়োজনে মানববন্ধন করি, আমাদের রাস্তাটার প্রয়োজনে আমরা ওনার কাছে আবেদন করি। উনি তো প্রশাসনিক কর্মকর্তা, উনি তো এগুলো বন্টন করবেন বা দিবেন, যেহেতু এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, চেয়ারম্যানও নাই। তো সেই জন্য বলেছিলাম যে কিছু কিছু কাজ যদি হয়, সেই জন্য হয়তো আমাদের একটা উপকার হবে। আমরা ইতিমধ্যে কিছু কাজের বরাদ্দ এসেছে, আপনারা একদিন আসেন, থাকলে আমার জন্য চাপ দিয়ে, এগুলো স্থানীয় বরাদ্দ, ইউনিয়ন পরিষদের মেম্বার এখনো আছে, তারা এগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। তো আমরা যাতে এইগুলোতে একটু প্রভাব ফেলতে পারি এবং এই সমস্যার কথা বুঝে যাতে ইউনো এদিকে দিতে বাধ্য হয়, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে যা করার তাই করব। স্থানীয়ভাবে আমরা কার্যক্রমটা শুরু করি, ইট বিছাই কিংবা একটু পাকা করি, চেষ্টা করি, একটু একটু করেই ইনশাল্লাহ হবে। আর পাশাপাশি যে কাজটি ইতিমধ্যে করা হয়েছে, এটির একটি যে আইডি নম্বর করতে হয়, এলজিডি পাকা রাস্তা করতে হলে সেই আইডি নম্বর একবার ছিল, সেটিকে বাদ করে দেওয়া হয়েছে। তার মানে ওই যে একটা বোয়ামি যে হয়েছে আগে, এটা তার প্রমাণ বহন করে নতুন করে ইতিমধ্যে আইডি ভেঙে দেওয়া হয়েছে। রফিক সে বারবার ইটির জন্য গিয়েছে, সে ইতিমধ্যে এই কাজটুকু করে ফেলেছে এবং সেই আইডিও কিন্তু করেছে, এলজিডির আইডি। সেই আইডি নম্বর থাকলেই রাস্তা পাকা হবে, আদারওয়াইজ হবে না। যেহেতু একটি স্কুল আছে, সুতরাং এটা আমাদের জন্য হয়তো এক সময় সহজ হবে। আরেকটি রাস্তা মধ্যে আছে, আমাকে ইউনো উনি বলেছিলেন যে শিবলাতে একটা কেন্দ্রে যাওয়ার রাস্তা নাই, কোন একটা কেন্দ্রের কথা বলেছেন, যে এটা কেন্দ্রের রাস্তায় যেতে পারে না, এটিকেও দেখতে হবে। তো আমরা বললাম যে এগুলো তো আসলে স্থানীয়ভাবেই স্থানীয় বরাদ্দ দিয়ে করা যায়, কিংবা আপনার কাছে যে বরাদ্দ আছে সেগুলো দিয়ে তো করা যায়। উনি সেটা যখন বুঝেন নাই যে আসলে ওনার কাছে কি আছে, যে ওনার কাছে আমাদের সঙ্গে তো সেইভাবে পরামর্শ করার সুযোগ নাই। আমার সঙ্গে উনি বসে পরামর্শ করবেন, আর এক নেতা এসে জেলাস করবেন, আর এক দলের নেতা এসে উল্টা উল্টা বলবেন অমুকে কিনে ফেলেছে। তো এই জন্য তারা খুব ভয় পায় আসলে মিশতে। হয়তো অনেকে বুঝে না, নতুন ইউনো তারা হয়তো এসিলেন্ট হিসেবে কাজ করেছে, ইউনোর দায়িত্ব আর একটু ভিন্ন রকম। সেই দায়িত্ব হলো, যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, সেই ক্ষেত্রে আমি একটু হয়তো বা ভালো বুঝি, এই জন্য মাঝে মধ্যে একটু পরামর্শ হয়তো বা দিলে নেয়, কিছু কিছু নেয়, কিছু কিছু ফেলেও দেয়। তো আমি সেজন্য বলেছিলাম যে এগুলো আপনি নিজেই করতে পারবেন, কোনো বিষয় না। এখন হয়তো একটু বুঝতে পেরেছেন যে আসলে কি আর ক্যাপিটাল বরাদ্দ এসেছে, সে বরাদ্দ থেকে আমরা যদি পুরো বরাদ্দটা এই দুটো রাস্তার জন্য নিয়ে যাই, তাহলে অনেকটা কাজ কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তা আমরা সেটুকু বোঝানোর জন্য, প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য কিছু সংখ্যক লোক গেলে সেটা আমার জন্য সহজ হয়, চাপ দিতে সহজ হয়, চাপ দিতে পারি, ধরতে পারি যে তোমরা লোক আসলো, আপনি দিবেন না, দিতে হবে। তখন প্রশাসককে বলে দিলে রেজুলেশন করে, যদি এই দুইটা রাস্তা, যত কেন্দ্রের রাস্তা জরুরি, এখানে গাড়ি ঘোড়া আসবে, এটিও একটা জরুরি রাস্তা। আপাতত আমরা যদি এইটুকু কাজ করতে পারি, চলাচল যোগ্য করে ফেলতে পারি, পাশাপাশি টেন্ডারের মাধ্যমে সেই সমস্ত কাজ হবে, পাকা কাজ হবে, সেটাও হবে। সেটা আজকেও যদি টেন্ডার হয়, এটি করতে করতে আরো 2 বছর লেগে যাবে বা 3 বছর লেগে যাবে, সেটা প্রক্রিয়া, সেটা চলতেছে। এটার জন্য সেটা বন্ধ থাকবে না। স্থানীয় বরাদ্দগুলো দিয়ে আমরা যাতে চলাচলের যোগ্য করতে পারি, যেভাবে হোক আমরা যাতে পারি, সেই জন্য আমরা আপাততই এখনই সেই চেষ্টাটুকু করবো। পাশাপাশি একটি খালের ব্যাপারে কথা বলেছেন,
আপনারা একটু যাবেন, কিন্তু আমি বলে দিলাম যে আপনাদের উপস্থিত হইতে হবে। আপনারা গেলে আমি জোর পাবো। আসলে যে বিভিন্ন কথা আছে যে ভাড়া জুড়ে কে উপরে, আমি তো জনগণের উপরে, জনগণ যদি আমারে না খাইতে পারি না, এটাই বাস্তবতা। এই 17 বছর আমাকে লালন পালন করেছেন আপনারাই। সুতরাং আমার যে বল সেটা হলো আমার সঙ্গে জনগণ আছে। জনগণ যদি দেখে এই হলো, আর আমি যদি সেখানে প্রস্তাবটা দেই, তাহলে কাজটা করতে বাধ্য হবে। এটাই হলো বড় বিষয়। এই জন্য বলছি যে আপনারাই তো আসলে আমার মূল সম্পদ। আপনারা এত বছর পরিশ্রম করেছেন, না খেয়ে না ঘুমিয়ে আমার জন্য নিজের পকেটের পয়সা খরচ করেছেন। কেউ কেউ জমি বিক্রি করে আমার বিগত নির্বাচনগুলো করেছেন। কেউ কেউ নিজের যে সারাদিন শ্রম দিয়েছেন, একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা, একজন মজুর, সে কিন্তু তার দিনের কামাই দিয়ে 500 টাকা কামাই করলে আমার জন্য 400 টাকা খরচ করে ফেলেছেন। এত বড় বড় মিছিল করে ফেলেন। আমি কি 1 টাকা কাউকে দিতে পারি? কখনো দিয়েছি? আমার জানা নাই যে কখন দিয়েছি, ভুলেই গেছি। হয়তো উপজেলা চেয়ারম্যান থাকলে কিছু হয়তো সহযোগিতা করেছি, এর বাইরে তো আমার কোনো সুযোগ ছিল না, হয়েও নাই। তাহলে এই 17 বছর আপনাদের টাকাই আমাকে টিকিয়ে রেখেছেন, আপনাদের শ্রমেই আমাকে টিকিয়ে রেখেছেন। আমি সেই শ্রমের মূল্য দিতে চাই। যতদিন বেঁচে আছি আপনাদের সেবা করে, আপনাদের পাশে থেকে, আপনাদের মনকে জয় করে যাতে ভোট দিতে পারি, চলতে পারি, সেই চেষ্টাই করব। যতদিন আল্লাহর রহমতে যতদিন বেঁচে থাকবো, ততদিন আমার এবং আমার পরিবারকে আমি বলে যাব যে এই মানুষগুলো আমাদের পরিবারকে একটি মহান মর্যাদা সম্পন্ন অবস্থায় উঠিয়েছে। আমি কিছু করতে পারলাম না, আমার পরিবারের লোক হয়ে, আমার উত্তরাধিকার হয়ে তোমরাও সেই চেষ্টাগুলো করো, তাদের সেবা করো, তাদেরকে কোনো সময় নির্যাতন করো না, তাদেরকে কখনো অত্যাচার করো না, তাদের দ্বারা যাতে আমাদেরকে গালি দিতে না পারে সেই চেষ্টা তোমরা করে। যে আমরা হয়তো তেমন কিছু করতে পারলাম না, আমি চেষ্টা করব যে সেই কাজটুকু করতে। নিজের জীবন দশা নাও পারি, আমার উত্তরসূরিদেরকে বলে যাব, আমার ছোটদেরকে বলে যাব, সারা জীবন যাতে আপনাদের শ্রম দিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে তারাও যাতে এগিয়ে যায়, তারাও যাতে সেই কাজটুকু করে, যেখানে যে থাকো, যে সেক্টরেই থাকো, যাতে গৌরীপুরের মানুষ গেলে, গৌরীপুরের মানুষ শুনলে তারা যাতে এগিয়ে আসে এবং কাজ করে, সেই কাজটুকু যাতে অন্তত করে, জনপ্রতিনিধিত্ব করো অথবা না করো। মহান রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখো। এবং পাশাপাশি বক্তব্য আসলে অনেক বিষয় রয়ে গেছে, হারিয়ে যায়, অনেক কিছু হারিয়ে যায়, একদিকে গেলে আরেকদিকে হারিয়ে যায়। তো আমার আসলে সেই বক্তব্য দিলে আরো 2 ঘন্টা দেওয়া যাবে। মানুষগুলো আসলে কেউ কেউ ঘুমিয়েও পড়ছেন, খাওয়া দাওয়া করে এসে সেই দুপুরবেলা, সেই দুপুরবেলা থেকে এখন পর্যন্ত আসেন, অনেক কষ্ট হচ্ছে। আমি আর বক্তব্য দিতে চাই না। সকলের দীর্ঘায়ু এবং স্বাস্থ্য কামনা করে আগামীতে আমরা যাতে বিএনপিকে সেই 31 দফা জনগণের মাঝে পৌঁছে দিয়ে জনগণকে বুঝাতে পারি যে আমরা এখন সেই দল না, আমরা যে কথা দিব, আমরা যে এজেন্ডা আপনাদের সামনে দিয়েছি, এগুলো দেশটা তারেক রহমান বাস্তবায়ন করবেন। আগামী দেশকে বাঁচাতে হলে সুন্দর সাম্য এবং মানবাধিকার সম্পন্ন একটি জাতি গড়ে তুলতে হলে এইগুলোর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। সেই সংস্কারের কাজও করতে হবে, পাশাপাশি জনগণের সেবামূলক কাজগুলো, বিভিন্ন ধরনের সংস্কার কাজগুলো সেগুলো করতে হবে, রাষ্ট্রকে গেলে সাজাতে হবে। এই কাজগুলো আমরা করব। আমাদেরকে বিশ্বাস করেন, বিশ্বাস করে আমাদেরকে ভোট দেন। তখন যদি জনগণ বিশ্বাস করে, সেই জন্য দেশটা তারেক রহমান বারবার বলছেন আপনারা এই দফাগুলো, মানুষের ভাগ্য উন্নয়নের এই দফা, মানুষের সেবার এই দফা, বিদেশের মাটিতে যে টাকা চলে যাচ্ছে সেগুলো প্রতিরোধ করার এই দফা, এখানে সমস্ত ব্যবস্থা আছে, সেগুলো পরে দেখবেন, জনগণকে বুঝাবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আগামীতে 31 দফা বাস্তবায়ন হবে এবং জনগণের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে। এবং রাষ্ট্রের যেই ক্ষমতা আসুক, আমি বলবো জনগণের প্রত্যাশা, জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করবেন এবং সেইভাবে যাতে পূরণ করেন। যেই আজকে মনোনয়নের প্রশ্ন আছে, তাদেরকেও বলছি যে দল আসলে বিভিন্ন ধরনের প্রার্থী থাকে, এই থাকবে, এই স্বাভাবিক। দল যাকে মনোনয়ন দিবে তা নির্বাচন করেন। এখন যেহেতু আমাকে দল দায়িত্ব দিয়েছে, সুতরাং আমার বাইরে আপনাদের আরেকটি সাংগঠনিক কার্যক্রম করার কোনো সুযোগ নাই। অনেকেই চেষ্টা করছেন কেন্দ্র কমিটি গঠন করার, এই ধরনের একটি পায়তারা সারাগর উপরে চলছে। এটি একটি ভুয়া মিছিল, আর কিছুই নয়। আমি কিন্তু চূড়ান্তভাবে হুঁশিয়ার করে দিচ্ছি যে যারা সংগঠনের বাইরে গিয়ে এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবেন, তাদেরকে যেমন আমাদের দল মাঠ পর্যায়ে প্রতিহত করবে, তেমনি ভাবে আমি উচ্চ পর্যায়ে সর্বোচ্চ জায়গায় যাব। যেভাবে একটি দলকে ধ্বংস করার
এভাবে দুই মুক্ত করার কোথায় কাউকে তো মনোনয়ন দেওয়া হয় নাই, তাহলে কেন্দ্র কমিটি গঠনের তারা কিভাবে শুরু করে দিয়েছেন কেন্দ্র কমিটি গঠন? ফার্দার যদি যত হয়েছে করেছেন, ভুল করেছেন, সেই ভুলের আমরা ক্ষমা করে দিতে চাই। কিন্তু কোথাও যদি প্রকাশ্যে গিয়ে ধরনের বসার চেষ্টা করেন, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি বাংলার জন্য নয়, সেটিকে ঐক্যবদ্ধ করার। আমি আজকে এখানে এসেছি, আজকে এইখানে উপজেলা বিএনপির আমার এই কমিটিতে একজন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য আছেন। আমি নিজে তাদেরকে ফোন দিয়েছি, আমি সুলতান ভাইকে ফোন দিয়ে বলেছি আপনার ইউনিয়নে যেতে যাচ্ছি কালকে, আপনি কি অনুমতি দেন? আরে যাও যাও, আমি তাহলে আমার সঙ্গে চলেন, যে আমি আসলে এখন গেলে বিতর্কিত অবস্থা করবো, তুমি করো, সমস্যা নাই। তা আমি সেই শ্রদ্ধা তাদেরকে দেখিয়েছি, দেখিয়ে যাচ্ছি। আমি আমার সংগঠনকে সাংগঠনিক নিয়মেই করতে চাই। আমি এই ইউনিয়নে যারা আছে তাদেরকে বলবো যে একই পতাকা তোলে, দেশটা তারেক রহমান একই পতাকা তোলে আপনাদেরকে দিয়ে দিয়েছেন, আহ্বায়ক করেছেন, যুগ্ম আহ্বায়ক করেছেন, সদস্য করেছেন, সদস্য সচিব করেছেন। সুতরাং এই পতাকার বাইরে, এই মতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যক্তি আপনি যত বড় হন, দলের চেয়ে বড় নয়। আপনি জানেন যে এটি হলো বিএনপির মূল মন্ত্র, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবার আগে বাংলাদেশ। সকলকে ধন্যবাদ, সকলকে আজকে শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদেরকে এভাবে বসে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, আগামীর দেশের রাষ্ট্র মেরামতের অন্যতম সংস্কারক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সিংড়া ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। আজকের এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইউনিয়ন বিএনপি